হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সের 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B3 পেপারটি রয়েছে জাপানের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন 2025-এর সাজেশন অনুযায়ী টোকুগাওয়া শোগুন যুগে জাপানের সামাজিক শ্রেণী বিন্যাস কেমন ছিল, এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার শেষে এর উত্তরপত্রটি তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, তোমাদের এই পেপারটির যে সাজেশন সিলেবাস তা আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি এবং সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে দিয়ে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। শুধুমাত্র এই প্রশ্নটি বাকি ছিল, এই টোকুগাওয়া যুগে জাপানের সামাজিক শ্রেণীবিন্যাস কেমন ছিল, এই প্রশ্নটি বাকি থাকায় এর উত্তর আমরা আজকে এই ক্লাসে আলোচনা করব। তা দেখো, বোর্ডে কি লেখা রয়েছে একবার দেখে নিই। সিইউ 6 সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসি B3। এখানে প্রশ্ন হচ্ছে টোকুগাওয়া শোগুন যুগে জাপানের সামাজিক শ্রেণীবিন্যাস। তা টোকুগাওয়া অর্থাৎ টোকিও, জাপানের টোকিওতে শোগুনরা থাকতেন। এটাকে বলা হয় টোকুগাওয়া যুগ। এই যুগটা শুরু হচ্ছে 1603 থেকে 1867। শোগুন যুগ আরো অনেক আগে থেকে শুরু হচ্ছে, প্রায় 1100 সাল নাগাদ এই শোগুন যুগ শুরু হয় এবং 1867 নাগাদ গিয়ে এই শোগুন তন্ত্রের পতন ঘটে। মানে কাছাকাছি 1000 বছর জাপানে কিন্তু এই শোগুন তন্ত্র ছিল। শোগুনরা ছিল জাপানের সম্রাটের প্রধানমন্ত্রী। যেমনটা আমাদের মারাঠা রাজ্যের ক্ষেত্রে আমরা দেখি, যেমন শিবাজির যিনি প্রধানমন্ত্রী তাকে আমরা বলি পেশোয়া, পেশোয়া বাজিরাও, দ্বিতীয় বাজিরাও, বালাজি বাজিরাও। এনারা কিন্তু বিরাট ক্ষমতার অধিকারী ছিলেন এবং এনারাই শাসন চালাতেন। ঠিক সেই রকম জাপানের সম্রাট তিনি নামে মাত্র সিংহাসনে বসেছিলেন এবং তার সমস্ত ক্ষমতা করায়ত্ত করেছিলেন এই শোগুনরা। এই শোগুনরা তারাই হয়ে উঠেছিলেন দেশের প্রকৃত শাসক। 1867 সালের পরে গিয়ে এই শোগুনতন্ত্রের অবসান ঘটে এবং জাপানের সম্রাট তিনি পুনরায় ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত হন। এই ঘটনাকে বলা হয় মেইজি পুনঃস্থাপন। কিন্তু আমাদের এখানে আলোচনার বিষয় এই যে শোগুনরা যে শাসন করেছিল জাপানের যে সময়টা, যে 1000 বছর, তার মধ্যে শেষের দিকটা তারা টোকিওতে একটা প্রশাসনিক কেন্দ্র বানায় এবং একটা নতুন যুগের সূচনা হয়, যাকে আমরা বলি টোকুগাওয়া শোগুন যুগ। এই যুগটার সময়সীমা 1603 থেকে 1867, কাছাকাছি 250 বছর। এই 250 বছরে জাপানের সমাজটা কেমন ছিল, জাপানের সমাজে কারা কারা বাস করতেন, সমাজের এই বিভিন্ন শ্রেণীগুলো কারা ছিল, সেটাই কিন্তু আমাদের প্রশ্নের মূল বিষয়। তো দেখো, প্রথমে যিনি রয়েছেন জাপানের সম্রাট মানে সমাজে, তিনি হচ্ছেন সম্রাট, অর্থাৎ সম্রাটের বংশ। সম্রাটের বংশে সম্রাটের পুত্র আবার সম্রাট হতেন, অর্থাৎ বংশ পরম্পরায় সম্রাটরা কিন্তু জাপানে রাজত্ব করতেন। জাপানের সম্রাটকে দেবতার সাথে তুলনা করা হতো এবং তাকে দেবতার মতোই কিন্তু জ্ঞান করতেন জাপানি সাধারণ মানুষেরা এবং সম্রাটকে পূজাও করতেন। এরপর দেখো রয়েছে কুগে বংশ। কুগে বংশরা ছিল জাপানের সম্রাটের বংশের ঠিক পরে। এনারা যত প্রশাসনিক কাজকর্মে এনারা অংশগ্রহণ করতেন, অর্থাৎ এনাদেরকে বলা হতো কোর্ট নোবেল, অর্থাৎ দরবারি অভিজাত। এক কথায় এরা ছিল অভিজাত বংশ। সম্রাটের রাজ দরবারে এরা থাকতেন এবং সম্রাটের প্রশাসনকে এনারাই পরিচালনা করতেন। এনারা অনেক ক্ষমতাধর ছিলেন, অনেক সুযোগ সুবিধার অধিকারী ছিলেন, অনেক বংশ কৌলিন্য, অনেক আভিজাত্য ছিল এই কুগে বংশে। এরপরে দেখো রয়েছে শোগুন শাসক বংশ। তা সম্রাটের যিনি প্রধানমন্ত্রী তাকে বলা হতো শোগুন এবং এই শোগুনরাও বংশ পরম্পরায় এই শোগুন হতেন এবং শোগুনরা স্বতন্ত্রভাবে একটি শাসন কেন্দ্র তৈরি করে সমান্তরাল একটি শাসন ব্যবস্থা কিন্তু জাপানে শুরু করে। প্রায় 1000 বছর এই শোগুনরা রাজত্ব করেছে জাপানে এবং তাদের যে বংশ শোগুন বংশ, সেই শোগুন বংশের অবস্থান ছিল 3 নম্বরে। প্রথমে সম্রাট, পরে কুগে এবং শেষে রয়েছে শোগুন শাসক বংশ। এরপরে দেখো রয়েছে ডাইমিও সম্প্রদায়, অর্থাৎ জমিদার। জাপানের জমিদারদের বলা হয় ডাইমিও। তা ডাইমিওদের সম্পর্কে আমি এর আগে একটি ভিডিওতে আলোচনা করেছি, ভিডিওর যে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক থাকবে। তোমরা ডাইমিও কারা বা কি, জমিদারদের বিভিন্ন যে শ্রেণীগুলো রয়েছে ইত্যাদি ইত্যাদি সবকিছু ডিটেলসে আমি সেই ভিডিওতে আলোচনা করেছি, পালে দেখে নিও। এখন তোমরা এই জায়গায় ডাইমিও বলতে অল্প বিস্তর একটু লিখতে হবে বা জানতে হবে। সেটি হচ্ছে ডাইমিওরা ছিল জাপানের একটি জমিদার শ্রেণী। ফুজিয়ারা বংশের রাজত্বকালে যখন প্রশাসনিক ক্ষেত্রে দুর্বলতা দেখা দেয়, সেই সুযোগে এই ডাইমিওদের পূর্বপুরুষরা জাপানে প্রচুর পরিমাণে নিষ্কর জমি দখল করে ভোগ দখল করে এবং তারা
প্রভূত ভূ সম্পত্তির মালিক হয়ে ওঠে। একজন ডাইমিও হতে গেলে তাকে 10,000 কোকু চাল উৎপাদন করতে হতো, তবেই সে ডাইমিওতে পর্যবসিত হতো। ডাইমিও বা জমিদারেরা আবার অনেকগুলো ভাগে কিন্তু বিভক্ত ছিলেন। একটা ছিল টোজামা, একটা ছিল ফিউডাই। অপেক্ষাকৃত বড় যারা জমিদার, যাদেরকে বলা হয় বৃহৎ ডাইমো বা ডাইমিও, তাদের সংখ্যাটা কিন্তু খুবই কম। তাদের সংখ্যা ছিল মাত্র 22 জন। জাপানে বৃহৎ জমিদারির সংখ্যা ছিল মাত্র 22টি। আর অন্যদিকে আর যে সমস্ত ডাইমিওরা ছিলেন তাদের সংখ্যা ছিল প্রায় 300। এখন এই ডাইমিওদেরকে বলা হয় টেরিটোরিয়াল নবেল। এনারা বংশ পরম্পরায় এই ডাইমিও বা এই জমিদারি ভোগ করতেন এবং এই জমিদারিতে তারা কৃষকদের দিয়ে চাষবাস করিয়ে তাদের কাছ থেকে কর আদায় করে তারা ফুলে ফেঁপে উঠেছিলেন। আর এই ডাইমিওদের দেখাশোনা করতেন, অর্থাৎ ডাইমিওদের যে ক্ষমতা, সেই ক্ষমতা ছিল তাদেরই এক যোদ্ধা শ্রেণী সামুরাই, যাদের স্থান ঠিক তারপরে। সামুরাইরা ছিল আদিতে, মানে একেবারে প্রথমে ছিল কৃষক সম্প্রদায়, পরবর্তীকালে এরা যোদ্ধা শ্রেণী হিসেবে এরা পরিচিত হয় এবং জমিদারদের হয়ে এই যোদ্ধা শ্রেণী তারা জমিদারি রক্ষণাবেক্ষণ করতেন এবং সামুরাই হিসেবে এরা পরিচিত হন। এরা ছিল একেবারে প্রশিক্ষিত ট্রেনিং প্রাপ্ত যোদ্ধা শ্রেণী। এই সামুরাইরা আবার দুই ধরনের অস্ত্র ব্যবহার করার অধিকারী ছিলেন। একটা ছিল ছোট অস্ত্র, আরেকটি ছিল বড় অস্ত্র। সামুরাইরা যদি প্রভুর বিরাগভাজন হতেন বা কোনো সামুরাই যদি কোনো কলঙ্কজনক কাজ করতেন, তখন তাকে নিজের পেট নিজে কেটে, অর্থাৎ ছুরি দিয়ে নিজের পেটকে আঘাত করে পেটকে চিরে আত্মহত্যা করতে হতো। একে বলা হয় হারি কিরি। হারি অর্থাৎ উদর, কিরি অর্থাৎ কর্তন। এই হারি কিরি প্রথা এই সামুরাইদের একটা ঐতিহ্যগত প্রথা ছিল। অর্থাৎ তারা যদি কোনো কাজে ব্যর্থ হতেন তখন তারা প্রভুর সামনে বা ডাইমিওর সামনে বসে নিজেই আত্মহত্যা করতেন। আর যদি কোনো সামুরাই আত্মহত্যা করতে অপারগ হতেন, অস্বীকার করতেন, তখন প্রভুর নির্দেশে তাকে সেই দণ্ড দেওয়া হতো। আবার অনেক সামুরাই তাদের কিন্তু প্রভু ছিল না। এই ধরনের সামুরাইদেরকে বলা হয় রোনিন। এই রোনিনরা কিন্তু পরবর্তীকালে কোনো ভাড়াটে গুন্ডা হিসেবে, ভাড়াটে যোদ্ধা শ্রেণী হিসেবেও বা বিভিন্ন দুর্গের রক্ষণাবেক্ষণের যে নিরাপত্তা কর্মী সেই হিসাবেও কিন্তু এরা কাজ করতেন। অর্থাৎ সামুরাইরা ছিল ডাইমিওদের অনুগত কর্মচারী। ডাইমিওদের এক যোদ্ধা শ্রেণী ছিল এই সামুরাই। এরপরে যে রয়েছে সাধারণ শ্রেণী, অর্থাৎ সম্রাট, কুগে, শগুন, ডাইমিও এবং সামুরাই, এই 5টি শ্রেণীর পরে রয়েছে সাধারণ শ্রেণী। এখন সাধারণ শ্রেণীর মধ্যে অনেকেই রয়েছেন, যেমন রয়েছে বণিক শ্রেণী। এই বণিকরা ব্যবসা বাণিজ্য করতেন, তবে বণিকরা যেহেতু সুদে টাকা খাটাতেন তাই সম্ভ্রান্ত বংশের মানুষেরা এদেরকে এড়িয়ে চলতেন। কিন্তু পরবর্তীকালে কি হয়, এই শগুন, ডাইমো বা কুগে বংশ, এমনকি সম্রাটও পর্যন্ত বণিকদের কাছ থেকে টাকা ধার করতেন। এইভাবে বণিকেরা আস্তে আস্তে সমাজে তার একটা সম্মান পায় এবং জাপানের অর্থনৈতিক অগ্রগতিতে এই বণিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করে। শগুনদের রাজত্বকালে নানা ধরনের গিল্ড গড়ে উঠেছিল, ব্যবসা বাণিজ্যের গিল্ড। এই সমস্ত গিল্ডগুলিও সরকারিভাবে স্বীকৃতি পায় এবং শগুন শাসকেরা নিজেদের স্বার্থে এই বণিকদের গিল্ডগুলিকে স্বীকৃতি দিয়েছিল। এই ধরনের কয়েকটি গিল্ডের নাম করা যায়, যেমন রয়েছে কোনো ইকো, মিৎসুই এবং সুমিটোমো। এগুলো এক একটা বণিক সংস্থা বা গিল্ড। এখন এই বণিক এবং কারিগর এদেরকে আবার একসাথে চোনিন বলা হতো। তা যাই হোক, জাপানের অর্থনীতিতে অগ্রগতিতে এই বণিক শ্রেণী ব্যাপক ভূমিকা নেয়। পরবর্তীকালে এই বণিকদের মধ্যে থেকে কিন্তু জাইবাৎসু শ্রেণীর কিন্তু উত্থান হয়েছিল। এরপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে কৃষক। অর্থাৎ সাধারণ শ্রেণীর মধ্যে যেমন বণিকরা রয়েছেন তেমন রয়েছেন কৃষক সম্প্রদায়ভুক্ত মানুষেরা। এখন কৃষক, জাপানের অধিকাংশ মানুষ ছিল কৃষক। আজকের দিনে জাপান আধুনিক শিল্পে উন্নত দেশে পরিণত হয়েছে, কিন্তু সেই সময় শগুন যুগে জাপানের অর্থনীতি দাঁড়িয়েছিল কৃষির উপরে এবং এই কৃষি কাজ করতেন কৃষকেরা। কৃষকরা তারা জমিতে চাষবাস করে তাদের জীবিকা নির্বাহ করতেন, তবে তাদের উপরে শোষণ করতেন এই সমস্ত ডাইমিওরা, জমিদারেরা, সরকারি কর্মচারীরা, এবং তাদের অত্যাচারে অত্যাচারিত হয়ে এই সমস্ত কৃষকেরা কিন্তু বারে বারে
সরকারের বিরুদ্ধে, সম্রাটের বিরুদ্ধে, শগুনদের বিরুদ্ধে, স্থানীয় ডাইমোদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। এই ডাইমিও শ্রেণী তারা বল প্রয়োগের মাধ্যমে এবং এই সামুরাইদের মাধ্যমে এই সমস্ত কৃষক বিদ্রোহগুলিকে বারে বারে দমন করেছে। কৃষকদের জীবন ছিল কষ্টে, তারা সুদে বা ঋণের জালে জর্জরিত ছিল। যা কিছু উপার্জন করত তার বেশিরভাগটাই জমিদারদের দিয়ে দিতে হতো। ফলে সারা বছর তাদের যে বেঁচে থাকার জন্য যে খাদ্য রসদ তার কিন্তু ঘাটতি ছিল। তা এই কারণে জাপানের কৃষক সম্প্রদায়ের অবস্থা ছিল সবচেয়ে খারাপ। এছাড়া জাপানে ছিল হিনিন নামে এক অস্পৃশ্য জাতি। এছাড়া আরো অনেক জাতির মানে মানুষের, অনেক শ্রেণীর মানুষের উল্লেখ পাওয়া যায়, যারা সবাই মিলে একসাথে ছিল এই সাধারণ শ্রেণীর মধ্যে। তাহলে আমরা আলোচনার ভিতর থেকে কি দেখলাম? জাপানের সমাজের প্রথমে যিনি রয়েছেন তিনি হচ্ছেন সম্রাট, তারপরে রয়েছে তার যে সরকারি প্রশাসনিক অভিজাত বর্গ কুগে বংশ। এই কুগে বংশের সাথে সম্রাটের বংশের বৈবাহিক সম্পর্ক স্থাপিত হতো। এরপরে রয়েছে শগুন শাসক বংশ, সম্রাটের যিনি প্রধানমন্ত্রী তাকে শগুন বলা হয়। এই শগুনরা বংশ পরম্পরায় রাজত্ব করতেন এবং তাদের স্থান ছিল সমাজের তৃতীয় স্থানে। এরপরে রয়েছে ডাইমো সম্প্রদায় অর্থাৎ জমিদার শ্রেণী, এবং তারপরে রয়েছে জমিদারদের অনুচর এক শ্রেণী সামুরাই, এবং তারপরে রয়েছে সর্বনিম্ন শ্রেণী যেটি রয়েছে সাধারণ সম্প্রদায়, যার মধ্যে রয়েছে বণিক সম্প্রদায়, চনিন সম্প্রদায়, হিনিন সম্প্রদায়, কৃষক সম্প্রদায়। তো এই সম্প্রদায়গুলো পরপর এইভাবে মেনশন করে এই কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে। এটা 10 নম্বরের খুবই ইম্পর্টেন্ট ক্যালকাটা ইউনিভার্সিটির 2025-এর সাজেশন অনুযায়ী। এবার আমরা এর যে অ্যান্সার রয়েছে সেই অ্যান্সার নিয়ে অন স্ক্রিনে আলোচনা করব। হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার ডিএসসি B3 টোকুগাওয়া শগুন যুগে জাপানের সামাজিক শ্রেণীবিন্যাস কেমন ছিল? মার্কস 10। শগুন যুগে জাপানি সমাজ কয়েকটি সুনির্দিষ্ট শ্রেণীতে বিভক্ত ছিল, যথা সম্রাট বংশ, কুগে বংশ, শগুন শাসক বংশ, ডাইমিও সম্প্রদায়, সামুরাই সম্প্রদায় এবং সর্বনিম্নে সাধারণ শ্রেণী যেমন কৃষক, কারিগর ও বণিক এবং অস্পৃশ্য হিনিন ও এতো। কারিগর ও বণিক একত্রে চনিন নামে অভিহিত হতেন। সর্বোচ্চ সামাজিক পদমর্যাদা সম্পন্ন সম্রাট বংশের নিম্নেই ছিল কুগে বংশ। কুগেরা ছিলেন কোর্ট নবেল বা রাজসভার সম্ভ্রান্ত বংশীয় ও উচ্চ পদস্থ সভাসদবর্গ। এদের পূর্বপুরুষ সম্রাটের অধীনে মন্ত্রী হিসেবে নিযুক্ত হতেন। শগুন যুগে কিন্তু কুগেরা রাজকার্যে নিযুক্ত হতেন না, তবে তাদের আনুগত্যের মূল্য বাবদ শগুনরা তাদেরকে রাজকোষ থেকে বৃত্তি দিতেন এবং কুগে বংশের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতেন। প্যারা করে কুগেদের নিচে ছিল ডাইমো বা জমিদার সম্প্রদায়। কুগেরা যেমন ছিলেন কোর্ট নোবেল, ডাইমিওরা তেমনি ছিলেন টেরিটোরিয়াল নোবেল বা দেশের বিভিন্ন জমিদারির ভারপ্রাপ্ত উচ্চপদস্থ জমিদার। এরা কারো নামে এক শ্রেণীর কর্মচারীর মাধ্যমে জমিদারি শাসন করতেন। ডাইমোদের মধ্যেও উচ্চ নিচ শ্রেণীভেদ ছিল। ডাইমোরা সংখ্যায় ছিলেন প্রায় 300 এবং এদের অধীনে ছিল প্রায় 4 লক্ষ সশস্ত্র প্রহরী, যারা পরিচিত ছিলেন সামুরাই নামে। ফুজিয়ারা বংশের প্রশাসনিক দুর্বলতা ও অযোগ্যতার সুযোগ নিয়ে যেসব স্থানীয় উচ্চাকাঙ্ক্ষী নেতা নিষ্কর ভূসম্পত্তি জবরদখল করেন তারাই ছিলেন টোকুগাওয়া যুগের ডাইমিও সম্প্রদায়ের পূর্বপুরুষ। ডাইমিওদের বাহুবলের উৎস ছিল সামুরাই বা যোদ্ধার বংশ। সংজ্ঞা অনুসারে ডাইমিও ছিলেন ভূস্বামী বা জমিদার, যার ভোগ দখলীকৃত জমিদারির বাৎসরিক আয় ছিল 10,000 বা ততোধিক কোকু শস্য, মানে ধান্য শস্য। এক কোকু প্রায় 5 বুশেল। ডাইমোদের মধ্যে মাত্র 22 জন ছিলেন বৃহৎ ডাইমিও বা গ্রেট ডাইমিও, যাদের মোট শস্য উৎপাদনের পরিমাণ ছিল 2 লক্ষ কোকু। প্যারা করে সামুরাইগণ ছিলেন যুদ্ধ ব্যবসায়ী, জাপানি ক্ষত্রিয়, শগুন ও ডাইমিওদের বেতনভোগী সশস্ত্র অনুচর। আদিতে সামুরাইগণ ছিলেন কৃষক সম্প্রদায়ভুক্ত, কিন্তু তাদের অস্ত্র ধারণের অধিকার ছিল, ফলে তারা যুদ্ধকালে স্বীয় প্রভুকে সাহায্য করতে পারতেন। পরবর্তীকালে সামুরাই সম্প্রদায় পুরোপুরি একটি সামরিক শ্রেণীতে পরিণত হন। শগুন যুগে সামরিক রীতি অনুসারে সামুরাইকে দিবারাত্রি 2টি তরবারি ধারণ করে থাকতে হতো। সামুরাইগণ আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ ছিলেন। কোনো কারণে প্রভুর বিরাগভাজন হলে তারা আত্মহত্যা করে আত্মসম্মান রক্ষা করতেন। যে প্রণালীতে আত্মঘাতী হতেন তাকে বলা হতো হারিকিরি
অর্থাৎ উদর কর্তন। হারি অর্থে উদার, কিরি অর্থে কর্তন। কোনো সামুরাই বিশেষ নিজের কর্মদোষে সমগ্র সামুরাই সম্প্রদায়ের কলঙ্কের কারণ হয়ে উঠলে তিনি স্বেচ্ছায় হারিকিরি সম্পন্ন করে অন্যায়ের প্রায়শ্চিত্ত করতেন। অধিকাংশ ক্ষেত্রেই সামুরাইগণ স্বেচ্ছাক্রমে হারিকিরি করতেন। যে সমস্ত সামুরাই এর প্রভু থাকতো না তারা পরিচিত হতেন রোনিন নামে। প্রভু কর্তৃক বিতাড়িত সামুরাইও রোনিন নামে পরিচিত হতেন। প্যারা করে দেখো, তোকুগাওয়া যুগের গোড়ার দিকে বণিক শ্রেণীর কোনো সামাজিক কৌলিন্য ছিল না। বণিকেরা অধিক সুদে অর্থ বিনিয়োগ করতেন। জাপানের সম্ভ্রান্ত বংশীয়েরা কিন্তু চিরাচরিত প্রথা অনুসারে কুশিত জীবীদের ঘৃণার চোখে দেখতেন। তাই সমাজের উচ্চ শ্রেণীর সঙ্গে বণিক সম্প্রদায়ের কোনো সামাজিক সংযোগ ছিল না। বণিক শ্রেণীর অন্যতম অর্থনৈতিক বৃত্তি ছিল ব্যবসা বাণিজ্য। কালক্রমে শগুন, ডাইমিও ও সামুরাই সকলকেই বণিকের দ্বারস্থ হতে হয়। আর্থিক সাহায্যের জন্য গঠিত হয় শগুন বণিক মৈত্রী, যার ফলে প্রতিষ্ঠিত হয় বণিকের ব্যবসায় সহায়ক বহু গিল্ড এবং বণিক সভা বা কাবুনোয়া কামা। 1721 খ্রিস্টাব্দে শগুন যোশিমুনে বণিক সভাগুলিকে আইন সিদ্ধ করেন, অনুজ্ঞাপত্র মঞ্জুর করেন। ওসাকা এবং এডো দুটি ব্যবসায় কেন্দ্রে পরিণত হলে বণিক সম্প্রদায়ের ব্যবসায়ে, বিশেষত চাউল ক্রয় বিক্রয়ের ব্যবসায়ে জোয়ার দেখা যায়। অষ্টাদশ শতকে উক্ত দুটি শহরাঞ্চলে একাধিক বাণিজ্যিক সংস্থা গড়ে ওঠে, যথা মিৎসুই সংস্থা, কোনো ইকে সংস্থা, সুমিটোমো সংস্থা প্রভৃতি। প্যারা করে শেষ প্যারা। জাপানি ঐতিহ্য অনুসারে জাপানি সমাজ নির্ভরশীল দুটি স্তম্ভের উপর, একটি কৃষক সম্প্রদায়, অপরটি চাউল উৎপাদন। বর্তমান জাপান শিল্প বিপ্লবের ফলে একটি শিল্প প্রধান দেশে পরিণত হয়েছে, কিন্তু মধ্যযুগে জাপান ছিল মূলত কৃষি প্রধান দেশ। তাই মধ্যযুগের অর্থনীতিতে জাপানি কৃষকের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। তোকুগাওয়া যুগের শেষের দিকে জাপানের সমগ্র জনসংখ্যার তৃতীয় চতুর্থাংশ ছিল কৃষক সম্প্রদায়। ন্যায্য খাজনা ব্যতীত কৃষকের নিকট থেকে অবৈধভাবে আদায় করা হতো নানাবিধ উৎপন্ন দ্রব্য এবং বিনা মজুরিতে বা স্বল্প মজুরিতে কায়িক শ্রম। ফলে কৃষককে অনটন এবং কৃচ্ছ্র সাধনের মধ্যে সংসার যাত্রা নির্বাহ করতে হতো। দারিদ্র্যকে নিত্য সঙ্গী করে অন্তিম দিনের প্রতীক্ষায় থাকতে হতো। জাপানি কৃষক সমাজের আকৃতি তখন ছিল পিরামিডের মতো। শীর্ষস্থানে সম্পন্নতম কৃষক, মধ্যস্থলে অপেক্ষাকৃত কম সম্পন্ন কৃষক এবং সর্বনিম্নে গেনিন শ্রেণীর মজুর। তোকুগাওয়া যুগে সাধারণ কৃষকের জীবন ছিল কষ্ট ক্লিষ্ট। শুধু দুটি অন্ন খুঁটি কোনো মতে শ্রান্ত শুষ্ক বুকে কৃষক তার প্রাণ বাঁচিয়ে রাখত। কৃষকদের অভিযোগ ছিল জমিদারের বিরুদ্ধে, বণিকদের বিরুদ্ধে এবং গ্রামে নিযুক্ত সরকারি কর্মচারীর বিরুদ্ধে। জমিদার অজুহাতে জমির খাজনা বৃদ্ধি করতেন, বণিক প্রদত্ত ঋণ আদায়ের নামে কৃষকের জমি বেদখল করতেন, আর সরকারি কর্মচারী ছিলেন কৃষক নির্যাতনের সরকারি হাতিয়ার। তো এই ছিল তোকুগাওয়া শগুন যুগে জাপানের সামাজিক শ্রেণী। তার যে অ্যান্সার 10 নম্বর সেটি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের এই পেপারটির সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। দেখা হচ্ছে তোমাদের অন্য কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।